আমি মোহাম্মদ সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের এই লাইভে উপস্থিত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে। অর্থাৎ ইতিপূর্বে আমরা বাকি যে অর্থনীতি প্রথম পত্রের দুইটা অধ্যায় আছে, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, সেই দুইটা অধ্যায় আলোচনা করে শেষ করেছি। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে 3 নম্বর অধ্যায় নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই অধ্যায়ে আমরা মূলত আলোচনা করব উৎপাদন, তবে উৎপাদনের উপকরণ এবং উৎপাদন অপেক্ষক, এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো যারা বিগত প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে সেই পর্বগুলো আলোচনাগুলো দেখো নাই, আমি সবাই কাছে অনুরোধ করব সেই পর্বগুলো আগে দেখে নেওয়ার, কারণ সেগুলো দেখলে তোমাদের পরবর্তী টপিকগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। পরবর্তী অধ্যায়ের বিভিন্ন ধরনের অংশগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আর সেগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ইউটিউবে চ্যানেলের নাম আমাদের অপটিমিস্ট স্পেস আশাবাদী দিয়ে যদি তুমি ইউটিউবে সার্চ দাও তাহলে তুমি পেয়ে যাবে। সেখানে ইকোনমিক্স ফার্স্ট পেপার নামে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে গেলে ইকোনমিক ফার্স্ট পেপারের পর সবগুলো ক্লাস পেয়ে যাওয়া। এছাড়া দশম অধ্যায়ের পর ক্লাস নেওয়া হয়েছে, তোমরা চাইলে সেই দশম অধ্যায়ের ক্লাসগুলো সেখান থেকে করতে পারবো। তো তাহলে আমরা সময় কালক্ষেপণ না করে আমাদের যে আজকের আলোচনা তৃতীয় অধ্যায়ের প্রথম পর্ব, তাহলে সেটা শুরু করি। দেখো, তো আমরা সর্বপ্রথম তৃতীয় অধ্যায় যেটা আছে আমরা সেটা আগে বুঝি যে তৃতীয় অধ্যায় যে হেডলাইনটা আমাদের আছে কী দেওয়া আছে। দেখো, তৃতীয় অধ্যায় যে আমাদের হেডলাইনটা সেটা হলো উৎপাদন ব্যয় ও আয়। দেখো, উৎপাদন কী জিনিসটা আগে দেখো, আমাদের এইটা বুঝতে হবে। উৎপাদন জিনিসটাকে আমরা এই জিনিসটাতে বুঝি, তাহলে এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। কিন্তু উৎপাদন মানে যেটা আমরা উৎপাদন করি। উৎপাদন বলতে কি, যেটা আমরা মূলত যে সৃষ্টি করি। উৎপাদন মানে কি, সৃষ্টি করা, কোনো একটা জিনিস তৈরি করা, সেটাকে মূলত উৎপাদন বলা হয়। তো যখন কোনো একটা জিনিস এরকম উৎপাদন মানে সৃষ্টি করি, সেটাকে মূলত উৎপাদন বলা হয়। তো এখন এইটা সৃষ্টি করার পর এখান থেকে আমাদের কিছু ব্যয় হয়, সেটাকে বলে উৎপাদন ব্যয়, এবং ওইখান থেকে কিছু আমাদের আয় হয়। আমরা উৎপাদন করি না, উৎপাদন যে কোনো দ্রব্য বিভিন্ন ধরনের যে ফসল হোক, চাষাবাদ করি, এখান থেকে আমাদের কিছু মানে উৎপাদিত হয়। তো সেই দ্রব্যটা থেকে কিছু আমাদের ব্যয় হয়, আবার কিছু আয় হয়। তো এই সমস্ত ওভারঅল এই সবগুলো বিষয় মূলত এই অধ্যায়ে কিন্তু আলোচনা হবে। তো সর্বপ্রথম আমরা এই অধ্যায়টার আমরা প্রথম যে বিষয়টা উৎপাদন, আমরা সর্বপ্রথম এটা বোঝার ট্রাই করব যে উৎপাদন জিনিসটা কি। দেখো, উৎপাদন হলো প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্য। কি, যদি আমরা এটা কিন্তু আগে আলোচনা করছি, যারা প্রথম অধ্যায় থেকে ক্লাসগুলো রেগুলার করে আসছো তারা কিন্তু এটা দেখবা। প্রথম অধ্যায়ে কিন্তু আমরা উৎপাদন বিষয়টা আলোচনা করছিলাম। তারপর আবারও বলতেছি, দেখো, প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যটা কি হবে? প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্য বা বস্তু রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে কি বলে? উৎপাদন বলে। উপযোগটা কি হবে? বাড়তি। আর সেটাই মূলত হলো কি উৎপাদন। কেমন বিষয়টা দেখো, যে আর এখানে কয়েকটা বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে। উৎপাদনের ক্ষেত্রে দ্রব্যটা হবে প্রকৃতি প্রদত্ত এবং সেই দ্রব্যটা একটা উপযোগ থাকতে হবে। এখন আগে উপযোগ জিনিসটা বলে দিই, অনেকে এটা ভুলে গেছে মনে হয়। উপযোগ কি, এটা যদিও দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত আলোচনা করছি একবারে, যে উপযোগ হলো কোনো দ্রব্যে বিদ্যমান অভাব পূরণের যে ক্ষমতা। কি বলছি? কোনো দ্রব্যে বিদ্যমান অভাব পূরণের যে ক্ষমতা, সেটাই মূলত হলো উপযোগ। তো তাহলে আমাদের এই যে উৎপাদনের যদি সংখ্যাটা আমরা একটু বাস্তবে রিয়েলিটির সাথে যদি মিল রেখে বুঝতে চাই, তাহলে বিষয়টা দেখো। মনে করো একটা গাছ ছিল। কি ছিল? গাছ। উদাহরণ দিলাম, গাছ। এই গাছটা থেকে আমরা কি নিয়ে আসলাম? কাঠ। গাছটা থেকে কি নিয়ে আসলাম? কাঠ নিয়ে আসলাম। কাঠ থেকে আমরা কি তৈরি করছি? কাঠ থেকে আমরা হলো চেয়ার টেবিল বা বিভিন্ন আসবাবপত্র আর কি। শুধু আমরা চেয়ার টেবিল দিলাম জাস্ট বোঝার জায়গাতে। তো আশা করি দেখতে পাচ্ছ। দেখো, আমাদের মূল দ্রব্যটা কি ছিল? প্রকৃতি প্রদত্ত একটা দ্রব্য। সেটা হলো কি, আমাদের প্রকৃতি প্রদত্ত যে দ্রব্যটা ছিল, সেই দ্রব্যটা হলো আমাদের গাছ। কি ছিল সেই দ্রব্যটা? সেই দ্রব্যটা ছিল হলো আমাদের এই গাছ, প্রকৃতি প্রদত্ত একটা দ্রব্য। তো গাছ থেকে এটা পরিবর্তিত হয়ে কাঠ হলো, কাঠ থেকে পরিবর্তিত হয়ে আমাদের কি হলো? চেয়ার হলো। এখন দেখো আমাদের সংজ্ঞার সাথে তাহলে মিলে, এটা বাস্তব সংজ্ঞার সাথে কীভাবে মিলে? দেখো, প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্য, গাছ প্রকৃতি প্রদত্ত কোনো একটা দ্রব্য, রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে। গাছ থেকে কাঠ করলাম, রূপের পরিবর্তন হলো না। কাঠ থেকে চেয়ার, রূপের পরিবর্তন হলো এবং গুণেরও পরিবর্তন হলো। গুণ বলতে কীরকম? গাছের যতটুকু অভাব পূরণের ক্ষমতা ছিল, বিভিন্ন ধরনের গুণ ছিল গাছের, যে তার চেয়ে কাঠের গুণ বেশি না। কাঠ বেশি ওইটার চেয়ে এটি বেশি কাজে ব্যবহার করা যায়, তার থেকে চেয়ার টেবিল আরও বেশি কাজে ব্যবহার করা যায়। তো ওই জন্য বলছে যে রূপেরও পরিবর্তন হলো এবং গুণেরও পরিবর্তন হলো। এবং এখানে যেগুলো গুণ রয়েছে এখানেও কিন্তু ওইগুলো গুণ নাই। কাঠের আলাদা গুণ রয়েছে, চেয়ার টেবিল আলাদা গুণ, গাছের আলাদা গুণ। ওই জন্য বলছে যে কোনো দ্রব্যের রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ। এখন বাড়তি উপযোগ বিষয়টা বলতে কি, উপযোগ বিষয়টা কি আগে আবার বলছি, কোনো দ্রব্যে অভাব পূরণের যে ক্ষমতাটা, অভাব বলতে কি,
মানে ওই দ্রব্যটা সহজ কথায় ওই দ্রব্যের মাধ্যমে আমাদের কোনো একটা কাজে আসবে। ওই দ্রব্যটা কী আসবে, কোনো একটা আমাদের কাজে আসবে। যেমন তোমাদের যদি সহজ ভাষাতে একটা কলমটা আমাদের কী কাজে আসে, লেখার কাজে আসে। তো ওই লেখার যে একটা আমাদের যে চাহিদা ওইটা যে পূরণ করতেছে ওইটাকে মূলত বলা হচ্ছে উপযোগ। এরকম যদি কোনো দ্রব্যে আমাদের যে চাহিদাটা থাকে ওইটা যদি প্রয়োজনটা মেটায় ওই দ্রব্যটা, তাহলেই সেটা কেবল উপযোগ বলা যাবে। আর প্রত্যেকটা দ্রব্যেই কেবল উপযোগ থাকে, ওটা থাকবেই নর্মালি প্রত্যেকটা দ্রব্যে। কারণ উপযোগ যদি না থাকে তাহলে অযথা ওই দ্রব্য কিন্তু থাকে না, ওই দ্রব্য মানুষ ইউজ করে না, ওটা আবর্জনার সাথে মানে সবাই ডাস্টবিনে ওটা ফেলে রাখে, ওটা ব্যবহার করে না। উপযোগ জিনিসটাই হলো কোনো দ্রব্যে বিদ্যমান মানুষের যে অভাব পূরণ, মানে যে কোনো ধরনের চাহিদা পূরণের যে একটা ক্ষমতা ওইটা যদি থাকে ওই দ্রব্যটার মধ্যে, তবেই সেটাকে আমরা উপযোগ বলতে পারবো। তো এখন এই দ্রব্যটা দেখো এখানে কী হবে, প্রকৃতি প্রদত্ত কোনো একটা দ্রব্যের রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করে। বাড়তি উপযোগ বলতে কি, গাছের যতটুকু অভাব পূরণের ক্ষমতা ছিল তার থেকে আমরা দেখব যে কাঠের অভাব পূরণের ক্ষমতা বেশি, বা তার থেকে আবার লক্ষ্য করব যে কাঠের চেয়ে চেয়ার টেবিলের যে অভাব পূরণের যে ক্ষমতাটা এটা আরও বেশি। না, কাঠ যতগুলো অভাব পূরণ করবে আমাদের চাহিদা পূরণ করবে তার চেয়ে চেয়ার টেবিল বেশি করবে না। ওই জন্য বলছে যে বাড়তি উপযোগ বলতে কি, এ যতগুলো অভাব পূরণ করবে কাঠ তার চেয়ে বেশি, কাঠ যতগুলো তার চেয়ে চেয়ার টেবিল বেশি। ওই জন্য বলছে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো এই উৎপাদনের জন্য কয়টি উপকরণ রয়েছে, এই উৎপাদনের আমরা মূলত 4টি উপকরণ দেখতে পাই। সেই 4টি উপকরণের মধ্যে প্রথমটা হলো ভূমি, তারপর যেটাকে ইংরেজিতে ল্যান্ড বলা হয়, এরপর হলো শ্রম যেটা লেবার, মূলধন ক্যাপিটাল, সংগঠন হলো অর্গানাইজেশন। এখন আমরা এগুলো একটু বিস্তারিত জানবো যে উৎপাদনের উপকরণ যে 4টা, এই 4টা সম্পর্কে। দেখো প্রথমে আমরা ভূমিটা ভালোভাবে জানি। দেখো ভূমি কি, ভূমি বলতে শুধু জমিকে বোঝায় না, এটা আগেই বলে দিই। আমরা যদিও ভূমি মানে কি, আমরা যদিও সবসময় জানি ভূমি অর্থ হলো জমি, ভূমি অর্থ জমি, কিন্তু ভূমি মানে অর্থনীতি ভাষায় ভূমি মানে শুধু জমিকে বোঝায় না। জমিটাও ধরা যাবে ভূমি, কিন্তু অর্থনীতি ভাষায় ভূমি বলতে শুধু জমিকেই যে বুঝাবে এরকমটা না, জমিটাও ভূমি, ঠিক আছে, ওটা ভূমি অন্তর্গত, কিন্তু ভূমি বলতে অর্থনীতি ভাষায় এখানে আরও বিভিন্ন ধরনের বিষয়গুলো বুঝাবে। কী কী বিষয় বুঝাবে দেখো, আমরা যদি আলোচনা করি যে অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেসব বস্তুকে বোঝায় যেগুলো মানুষের মালিকানা বা নিয়ন্ত্রণে এসে অর্থ উপার্জনে সাহায্য করবে। অর্থাৎ ভূমি বলতে সেই সকল বিষয়বস্তু, যে সকল বিষয়বস্তু প্রকৃতি প্রদত্ত হবে এবং মানুষগুলো ওইগুলো মানুষের নিয়ন্ত্রণে নিয়ে এসে, মানুষের ব্যবহারের অনুপযোগী করে নিয়ে এসে সেটাকে ইউজ করে আমাদের যদি অর্থ উপার্জনে সহায়তা করে, তাহলে সেটাকে আমরা ভূমি বলবো। এখন এরকম বিভিন্ন ধরনের হতে পারে না, শুধু কি জমিটাই হতে পারে, এরকম প্রকৃতি প্রদত্ত অসংখ্য কিন্তু আমরা এই যে উপাদান কিন্তু দেখতে পাই। যেমন আমরা দেখতে পাই আলো, বাতাস, আলোকে ইউজ করে আমরা কী করি, বিদ্যুৎ উৎপাদন করি না, আলোটাকে সৌর প্ল্যানের মাধ্যমে, বাতাসটাকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, আরও বিভিন্ন কাজে কিন্তু ইউজ করা হয়, শুধু বিদ্যুৎ উৎপাদন এমনটা না। পানি, সমুদ্র, এই রকম বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে যে উপকরণগুলোকে আমরা ব্যবহার করে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে অর্থ উপার্জন, যেমন পানিটাকে ব্যবহার করে আমরা কী করতেছি, আমরা এই পানিটাকে ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারতেছি, সমুদ্রকে ব্যবহার করে আমরা মাছ পালন করতেছি, মাছটাকে চাষ করে আমরা আমাদের অর্থ উপার্জন করতে পারতেছি। তো দেখো মূলত ভূমি জিনিসটাই সংজ্ঞাটাই হলো এটা, যে প্রকৃতি প্রদত্ত কোনো একটা দ্রব্য বা বস্তু যেটা মানুষের নিয়ন্ত্রণে এসে সেটা আমাদের অর্থ উপার্জনে সহায়তা করবে। এরকম যে কোনো হতে পারে প্রকৃতি প্রদত্ত, সেটাই মূলত আমরা ভূমির অন্তর্গত হিসাবে মেনে নেব। এরপরে দেখো ভূমির বৈশিষ্ট্য, ভূমির কী কী বৈশিষ্ট্য থাকবে। দেখো ভূমির প্রথম যে বৈশিষ্ট্য, ভূমি হলো কিসের দান, প্রকৃতির দান। ভূমি কিসের দান, প্রকৃতির দান, অবশ্যই। কারণ এইটা একটু আগে বললাম ভূমি প্রকৃতির দান কেন, কারণ এটা হলো প্রকৃতি প্রদত্ত একটা বস্তু, বস্তু না, উপাদান, একটা প্রকৃতি প্রদত্ত একটা উপাদান ভূমিটা। এটা প্রকৃতি প্রদত্ত না, একটু আগে বললাম এটা মূল উৎস কথায় প্রকৃতি, ওই জন্য বলছি এটা প্রকৃতির দান। তা ভূমির যোগান সীমাবদ্ধ, অবশ্যই ভূমির যে যোগানটা থাকবে এই যোগানটা হবে সীমাবদ্ধ। সহজ কথায় যদি একটা জমি ধরি, এই জমিটা মনে করো, এই জমিতে পৃথিবীর, সহজ কথায় অত জমিটা বাদ দাও, পৃথিবীর যে আয়তন, এই আয়তনটা কি বাড়বে? পৃথিবী আমাদের যে গোলাকার রয়েছে এই আয়তনটা, এটা কি কখনো বাড়বে? আর এটা যতটুকু আছে ততটুকু, এখানে যদি আমরা পারমাণবিক বোমা পর্যন্ত ফেলে দিই তারপর ওটা ধ্বংস হয়ে উড়ে যাবে না, যতটুকু আছে পৃথিবীর যে ভূমিটা ততটুকুই কিন্তু থাকবে। ওই জন্য বলছে এই ভূমির যোগান হলো সীমাবদ্ধ। তারপর হলো ভূমির ক্ষেত্রে উর্বরতা শক্তির পার্থক্য রয়েছে, অবশ্যই ভূমির ক্ষেত্রে উর্বরতা শক্তির পার্থক্য দেখতে পাবো আমরা। মনে করো এখানে একটা যে জমি তোমাদের যদি দেখাই, আর মনে করো এদিক দিয়ে একটা নদী গেছে, সহজ কথায় তোমাদের যা বোঝার তাগিদে এটা দিচ্ছি। দেখো এদিক দিয়ে একটা মনে করো নদী গেছে, এখানে একটা জমি রয়েছে একটা মানুষের, আর এখানে আর একটা জমি। তো দেখো এই জমি যে উর্বরতা পরিমাণ, তার চেয়ে এই জমি উর্বরতা পরিমাণটা কী হবে, কম হবে না কেন? কারণ নদীর যে তীরবর্তী যে জমিগুলো বা নদীর পাশাপাশি যে জমিগুলো থাকে সেগুলোতে পলি জমে, নদীতে বয়ে আসা বিভিন্ন পানি, এইগুলো কারণে এই জমিগুলোতে পলি জমে, যার কারণে এগুলো উর্বরতা বৃদ্ধি পায়। আর কিন্তু এগুলোতে পলি কিন্তু খুব কম জমে, যার কারণে এগুলোতে উর্বরতা কম
হয়। এই জন্য বলছে যে ভূমির ক্ষেত্রে উর্বরতা শক্তির পার্থক্য ঘটে। তো এই গেল 3 নাম্বার। এরপর হলো 4 নাম্বার হলো ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধি প্রযোজ্য। ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধি বলতে কি, এটা কিন্তু আমরা একবারে আলোচনা করছি তোমাদের ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধি বিস্তারিত। অর্থাৎ প্রান্তিক উপযোগটা সর্বশেষ যে আমরা উপযোগটা পাই সেই উপযোগটা কী হবে, ক্রমান্বয়ে হ্রাস পাবে। প্রথমে ছিল 10, মনে করো যে প্রান্তিক উপযোগটা সেটা আস্তে 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 ধীরে 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 আমাদের কমতে থাকবে। এটাকে মূলত বলা হচ্ছে ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধি। তো এরকম এখান ক্ষেত্রে আমরা এই জমিগুলোর ক্ষেত্রে আমরা এরকম মূলত লক্ষ্য করতে পারবো। তো ভূমি স্থানান্তরযোগ্য নয়, অবশ্যই ভূমি মালিকানা স্থানান্তর করা যাবে, কিন্তু ভূমিটা না। মনে করো এখানে তোমার একটা জমি আছে আর এখানে আর একটা জমি আছে। তো এখন দেখো ভূমি তুমি কি এই জমিটা উঠাই নিয়ে এখানে নিয়ে যেতে পারবা, বা এই জমিটা উঠাই নিয়ে এখানে নিয়ে আসতে পারবা? পারবা না। বা এই জমিটা তুমি কি অন্য জায়গায় নিয়ে যেতে পারবা? সম্ভব না। তোমাকে কী করতে হবে, ভূমির মালিকানা স্থানান্তর করতে পারো। যেমন তুমি এই জমিটা মনে করো এই ভূমি মালিকের কাছে বিক্রি করে দিলা, এবং তার যে জায়গায় তুমি যেতে চাচ্ছ সেখানে মনে করো তার যে মালিক আছে সেখান থেকে তুমি আবার সেটা ক্রয় করে নিলা, এটা বিক্রি করে দিলে। আবার মানে ভূমির মালিকানা স্থানান্তর করা যাবে, কিন্তু ভূমিটা স্থানান্তর করা কখনো সম্ভব নয়। তা ভূমি চিরস্থায়ী, এই যেটা বললাম ভূমি চিরস্থায়ী, এখানে যতই পাড়া বোমা ফেলা হোক যাই ফেলা হোক না কেন ভূমিটা ধ্বংস হবে না, এটা আজীবনই থাকবে। তা ভূমির যোগান দাম নেই। ভূমি যে রয়েছে এই ভূমির কী নেই, যোগান। মূলত আমরা জানি যোগান কোনো দাম নেই। তারপর ভূমির আদিম এবং অক্ষয় ক্ষমতা রয়েছে, যেটা একটু আগে বললাম আমরা, এটা আগে থেকে প্রাচীনকাল থেকে আছে, এবং এটা অক্ষয়, এটা মানে ক্ষয় নাই, ভূমি আসেই থাকবেই। তারপর হলো ভূমির পারিশ্রমিক হলো খাজনা, এটা একটু মাথায় রাখি, এটা অনেকবার পরীক্ষা আসছে। ভূমির পারিশ্রমিক হলো কি, খাজনা। ভূমির পারিশ্রমিকটাকে কী বলে, খাজনা বলা হয়, যেটাকে বলে ইংরেজিতে র্যান্ড। অর্থাৎ ভূমির বদলে আমাদের কী দিতে হয়, খাজনা দিতে হয়। তো দেখো এরপরে আমাদের আছে হলো 2 নম্বর হলো শ্রম। শ্রমটা যদি একটু দেখি যে শ্রমের বিষয়টা দেখো, শ্রম কি, শ্রম এবার দেখো উৎপাদনের কাজে নিয়োজিত মানুষের শারীরিক মানসিক সকল ধরনের কর্মপ্রচেষ্টাকে কী বলে, শ্রম বলে। অর্থাৎ উৎপাদনের কাজে আমাদের নিয়োজিত যে কোনো উৎপাদন কাজে হতে পারে আমাদের শারীরিক এবং মানসিক যে পরিশ্রম সেটাকে মূলত শ্রম বলা হয়। তো শ্রমের যদি আমরা বৈশিষ্ট্য ধরি, শ্রম হলো একটা জীবন্ত উপকরণ। অবশ্যই, কারণ জীবন্ত উপকরণ কেন বলা হয় থাকে, কারণ এখানে যারা কাজ করে তারা কি শ্রমিক। শ্রম দ্বারা কারা শ্রম দেয়, শ্রমিকরা শ্রম দেয়। তো শ্রমিক কি জীবিত না মৃত, জীবিত, ওই জন্য এখানে বলছে যে এটা একটা জীবন্ত উপকরণ। তারপর হলো শ্রম ক্ষণস্থায়ী, অবশ্যই এটা ক্ষণস্থায়ী, এটা দীর্ঘকালীন থাকে না। যেমন মনে করো এখন তুমি মনে করো আমন ধান লাগাবা, এখন আমন ধান তুমি লাগানোর জন্য তখন সেই মুহূর্তে তুমি মনে করো অনেক শ্রমিক পাবা, কিন্তু অন্য কোনো সময় কিন্তু সেই শ্রমিকগুলো কিন্তু নাও পেতে পারো, তারা অন্য বিভিন্ন জায়গায় তাদের অন্য বিভিন্ন ধরনের মানে জায়গায় কাজের জন্য তারা কিন্তু চলে যায়, তখন তারা কিন্তু বসে থাকে না এখানে। তো ওই জন্য বলছে এই যে শ্রমটা এটা ক্ষণস্থায়ী, সেই সময়ে শুধু শ্রমটা দরকার হয় উৎপাদন কাজে। কথাটা কি আমরা বুঝতে পারছো কিনা? দেখো শ্রমটা মনে করো তুমি যখন রোপণ করবা তখনই কেবল ওইটা তোমার শ্রমটা দরকার হবে, অন্য কোনো সময় কিন্তু দরকার না। ওই জন্য বলছে সেটা ক্ষণস্থায়ী, সেটা নির্দিষ্ট একটা সময়ের জন্য, সব সময়ের জন্য না। শ্রম গতিশীল উপাদান, অবশ্যই শ্রম গতিশীল। যেমন মনে করো তুমি শ্রমিকগুলো দেখো না, এখানে শ্রম করে আবার তারা চলে যায় অন্য কোনো অবস্থানে। মনে করো কেউ ঠাকুরগাঁও থাকে, মনে করো কেউ কুমিল্লা চলে গেল, চট্টগ্রাম চলে গেল, রাজশাহী চলে গেল, তারপর এরকম তোমার বিভিন্ন সিলেট চলে গেল, মানে বিভিন্ন এলাকায় কিন্তু মানুষজনগুলো তাদের যে শ্রমটা সেই শ্রমটা কিন্তু দিয়ে থাকে। তো এই জন্য বলছে শ্রমটা হলো গতিশীল উপাদান, কোনো নির্দিষ্ট স্থানের জন্য এটা বরাদ্দ নেই। শ্রমিকের দর কষাকষির ক্ষমতা আছে। শ্রমিকের কী আছে, অবশ্যই আমরা যে একটা শ্রমিক নিই তার সাথে দর কষাকষি করি না, যে তুমি দৈনিক কত নিবা, তুমি কি 500 নিবা না 300 নিবা না 200 নিবা, এরকম কিন্তু আমরা দর কষাকষি করি। ওই জন্য বলছে শ্রমিকের দর কষাকষির ক্ষমতা আছে। তার শ্রমিকের যোগান সময় সাপেক্ষ, অবশ্যই একটা সময় সাপেক্ষ। মনে করো যে সময় জন্য দরকার সে সময় শ্রম মানে হলো শ্রমটা দেওয়া হয় থাকে। আর হলো শ্রম হলো একটা সক্রিয় উপকরণ, অবশ্যই এটা হলো সক্রিয় উপকরণ। তো শ্রমের পারিশ্রমিক হলো কি, মজুরি, যেটাকে ইংরেজিতে কী বলা হয়, ওয়েজ বলা হয়। শ্রমের বিনিময়ে আমরা কী দিই, মজুরি দিই, যেটাকে ইংরেজিতে কী বলা হয়, ওয়েজ। এটা একটু মাথায় রাখি। দেখো এরপরে যেটা আছে সেটা হলো মূলধন। মূলধন জিনিসটা কি, দেখো মূলধন হলো যে উৎপাদিত অংশ। মূলধন হলো কি, কথা খুব ভালো করে বুঝো। মূলধন হলো উৎপাদিত অংশ যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। কি বলছে, মূলধন হলো উৎপাদিত অংশ যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না করে ভবিষ্যতে অধিকতর জন্য উৎপাদন করা হয়। যেমন সহজ কথা দেখি, তোমাদের একটা উদাহরণ দিই। মনে করো কয় মন, 1 মন ধান ছিল। কি ছিল, 1 মন ধান ছিল। এই 1 মন ধান থেকে আমরা পেলাম, মনে করো 1 মন ধান যে ছিল এই ধান থেকে, দেখাচ্ছি আবার, দেখো 1 মন ধান ছিল, এই 1 মন ধান থেকে আমরা পেলাম
50 মণ ধান। কীভাবে? 1 মণ ধান আমরা মনে করো রপা মানে চাষ করলাম, রপা থেকে আমরা সেখানে ধান করলাম, সেই ধান ফলানোর পর পরবর্তীতে ওই 1 মণ ধান থেকে এটা চারা টারা করে পরবর্তীতে আমরা 1 মণ ধান থেকে কত মণ? 50 মণ ধান পাইলাম। এটা কিন্তু হয়, তোমরা যারা জমির সাথে রিলেটেড জানো একটু, তারা বিষয়টা বুঝতে পারবা যে 1 মণ ধান রপা এগুলো যদি আমরা চাষ করি সেখান থেকে 50 মণ ধান করা সম্ভব। তো এখন এই 50 মণকে আমরা সম্পূর্ণটা রেখে দিই। কী করি? 50 মণের মধ্যে আমরা 49 মণ, 50 মণের মধ্যে আমরা 49 মণ 49 মণ আমরা বিক্রি করে দিই, বাকি 1 মণ আমরা রেখে দিই। 49 মণ বিক্রি করে দিই, তার মধ্যে কিছু অংশ আবার রেখে দিই খাওয়ার জন্য, যেটা হোক, কিন্তু বাকি 1 মণ আমরা সংরক্ষণ করে রেখে দিই। কেন? এই 1 মণ দিয়ে যাতে আমরা এই 50 মণ করতে পারি, 1 মণ দিয়ে যাতে আবার কী করতে পারি, আমরা এই আগের মতো ঠিক আবার আমরা কী করতে পারি, এই যে 50 মণ করতে পারি ওই 1 মণ থেকে। আবার ওই 50 মণ আবার ওই আগের মতো যাবে, আবার 50 মণ থেকে 49 মণ আসবে, 1 মণ রাখবো, এভাবে। তো দেখো এখন এই উদাহরণটা কেন দিলাম, এটার সাথে মূলধনে কী রিলেটেড দেখো। যে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ। এই যে উৎপাদন, না এটা উৎপাদনের উৎপাদিত অংশ, এই উৎপাদিত অংশ উৎপাদন করলাম এটা 50 মণ, উৎপাদনের এটা উৎপাদিত অংশ না, এটা বলছে মূলধন হলো উৎপাদনের এই এক থেকে উৎপাদন করে 50 করলাম, উৎপাদনের উৎপাদিত অংশ, এই যে উৎপাদিত অংশ 1 মণ, যা বর্তমানে ভোগের জন্য, এই 1 মণ যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে, মানে এটা বর্তমানে আমরা ভোগের জন্য ব্যবহার করতেছি না, ভবিষ্যতে অধিকতর উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এই 1 মণ থেকে যাতে আবার আমরা ভবিষ্যতে 50 মণ করতে পারি, এটার জন্য যেটা ব্যবহৃত করা হবে এটাকে মূলত কী বলা হচ্ছে? মূলধন বলা হচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছো? অনেক ইজি, কিন্তু খুব হার্ড না। তো দেখো এই মূলধনের কী কী বৈশিষ্ট্য রয়েছে, আমরা এখন মূলধনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো জানার ট্রাই করব। দেখো কী কী মূলধনে আমরা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। দেখো প্রথম যে বৈশিষ্ট্য, মূলধন হলো উৎপাদনশীল। অবশ্যই একটু আগে দেখালাম মূলধন হলো উৎপাদনশীল। তা মূলধন হলো অতীত শ্রমের ফল। অবশ্যই যে আমরা অতীতে, এই যে তোমাদের একটু আগে দেখালাম, অতীতে যদি আমরা পরিশ্রম না করতাম, ওই 1 মণ থেকে 50 মণ কখনো করতে পারতাম? কখনো কিন্তু সম্ভব না। ওই জন্য বলছে মূলধন হলো অতীতের শ্রমের ফল। মূলধন হলো সঞ্চয়ের ফল। তোমাদের এটা রাখা উচিত ছিল, কারণ এগুলো থেকেই সব এটার সাথে রিলেটেড। মূলধন হলো সঞ্চয়ের ফল। এই যে একটু আগে দেখাইলাম যেটা মূলধন আমরা কি সঞ্চয় করছি 1 মণ, ওই 1 মণ থেকে আবার 50 মণ করছি, 50 মণ থেকে আবার 1 মণ রাখছি, 49 মণ বিক্রি করে দিছি বা খাইছি, যেটা হোক, কিন্তু 1 মণ তো রাখছি। ওই 1 মণ যে রাখা, এটাকে কী বলা হয়? সঞ্চয় বলা হয়। ওই জন্য বলছে মূলধন হলো সঞ্চয়ের ফল। মূলধন চিরস্থায়ী নয়। অবশ্যই এই মূলধনটা রয়েছে এটা চিরস্থায়ী, এটা সবসময় থাকবে না। মূলধন চিরস্থায়ী। মূলধন ভবিষ্যতে আয়পর সৃষ্টি করে, অবশ্যই, কারণ এই মূলধন ভবিষ্যতে আয়পর সৃষ্টি বলতে কি, এই মূলধন দিয়ে আবার আমরা ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারি, যার কারণে বলছে মূলধন আয়ের পথ সৃষ্টি করে। মূলধন হলো গতিশীল। অবশ্যই এটা স্থির না, এটা গতিশীল একটা উপকরণ। তা মূলধনের বিনিময়ে আমরা পারিশ্রমিক হিসাবে কী দিই? সুদ দিই, যেটাকে বলা হয়ে থাকে কি? ইন্টারেস্ট আমরা বলে থাকি। এরপরে দেখো, এরপরে আছে হলো আমাদের সংগঠন। 4 নাম্বার যে উপকরণ উৎপাদনের, সংগঠন। দেখো সংগঠন জিনিসটা কি, দেখো সংগঠন হলো উৎপাদনের উপকরণ, যে ভূমি, শ্রম, মূলধন, এই 3টা যে আমরা পাইলাম, 3টা উপকরণ কি? ভূমি, শ্রম, মূলধন। এগুলোকে উৎপাদন কাজে নিয়োগ করতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার প্রচেষ্টাকে সংগঠন বলে। সংগঠন বলতে কি, যে এক কথায় হলো সংগঠকটা। মনে করো কোনো একটা কোম্পানি রয়েছে, সে কোম্পানিটাকে এমনি চলে না কখনো। সেই কোম্পানিটা কিছু নির্দিষ্ট মানুষ থাকে, যারা পুরো কোম্পানিটাকে হ্যান্ডেল করে, সঠিকভাবে গাইডলাইন করে, যে কোন দিক দিয়ে কীভাবে না করতে হবে, কী করতে হবে না করতে হবে, এই সকল ওভারঅল বিষয়। আর এই কাজটা যারা করে সেটাকে মূলত সংগঠক বলা হয়। আর সংগঠনের কাজ যে দল করে সেটার নামই হলো সংগঠন। কথা কি বুঝছো? ওই জন্য বলছে এই যে ভূমি, শ্রম, মূলধন, এই 3টাকে উৎপাদন কাজে নিয়োগ করে তাদের লক্ষ্য অর্জনের যে প্রচেষ্টা যেটা করে, তাকে মূলত সংগঠন বলা হয়। তো সংগঠনের বৈশিষ্ট্য কী কী? সংগঠন হলো বিশেষ ধরনের শ্রম, কারণ এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত থাকে, এই জন্য বলছে বিশেষ ধরনের শ্রম। জীবন্ত উপকরণ করা হয়, এখানে সবগুলো জীবন্ত ব্যক্তি থাকে, ওই জন্য জীবন্ত উপকরণ বলা হয়। মানে জীবন্ত মানুষই মূলত এইগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আর পরিচালনা ও তত্ত্বাবধান, অবশ্যই একটু আগে বললাম এগুলো পরিচালনা করা হয় অন্যের মাধ্যমে, এই জন্য বলছে পরিচালনা ও তত্ত্বাবধান। তা মুনাফা অর্জন ও জনকল্যাণ, কী চাবে তুমি? মনে করো একটা কোম্পানি চালাচ্ছ, তুমি কী চাবা? মুনাফা অর্জন করতে চাবে না, এবং যাতে জনকল্যাণ হয় এটাও চাবা। তা যাবতীয় ঝুঁকিপূর্ণ, অবশ্যই তুমি রিস্ক নিবা, যাতে তুমি বেশি লাভবান হয়, এই জন্য তুমি অনেক সময় রিস্কও নিবা। আর সংগঠনের পারিশ্রমিক হলো আমরা কী পাই? সংগঠনের বিনিময়ে আমরা পাই মুনাফা। এটা কিন্তু মনে রাখবো, প্রত্যেকটা কথার সাথে কিন্তু নোট কথাটা লেখা থাকে, যে কোনটা বিনিময়ে কী পাই। আর এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কথা কি বুঝছো আমার? এটা খুব ভালোভাবে মাথায় রাখিও। এই ছিল মূলত উৎপাদনের যে 4টা উপকরণ, সেই 4টা উপকরণ সম্পর্কে বেসিক ধারণা। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হয় নাই বুঝতে। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও কমেন্টে, আমি চেষ্টা করব তোমাদের সেগুলো বিষয়ে ধারণা দেওয়ার। দেখো এরপরে যেটা রয়েছে সেটা হলো উৎপাদন অপেক্ষক।
এখন আমরা অপেক্ষক বিষয়টা কিন্তু আগে আলোচনা করছি। কি করছি? স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে কি বলা হয়? অপেক্ষক। আমরা কিন্তু আলোচনা করছিলাম তোমাদের দ্বিতীয় অধ্যায়ে, এই অর্থনীতি প্রথম পত্রেরই। তো এখন দেখো একই কথা কিন্তু পুরোপুরি একই, যে অপেক্ষকটা বুঝছে না তার উৎপাদন অপেক্ষক বোঝা লাগবে না আর। কীভাবে? দেখো আমরা সংজ্ঞাটা দেখি, যে উৎপাদন অপেক্ষক হলো, দেখো তুমি যদি একটু রিলেট করলে পাই যাবে, তোমাকে রিলেট করেই দিব, তুমি একবার ইজিলি কোনো চিন্তা ছাড়াই বুঝতে পারবা। দেখো উৎপাদনের উপকরণগুলোর উপর উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক তা গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে। তা গাণিতিক প্রকাশকে কী বলে? উৎপাদন অপেক্ষক বলে। তো আমরা অপেক্ষকের সংজ্ঞা কী পড়ছিলাম বলো তো? অপেক্ষকের সংজ্ঞা কী পড়ছিলাম? যে স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। তো এখানেও স্বাধীন চলক আছে, অধীন চলক আছে, জাস্ট একটু আলাদাভাবে আছে। এখানে উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে, এই উৎপাদনের উপকরণগুলো এগুলো হলো স্বাধীন চলক। এগুলো কি? স্বাধীন, শুধু দন্তস্ব দিলাম, এগুলো হলো স্বাধীন চলক উৎপাদনের উপকরণগুলো। আর উৎপাদনের যে পরিমাণ, এই উৎপাদনের পরিমাণটা হলো অধীন। উৎপাদনের পরিমাণটা হলো কি? অধীন চলক। কথা কি বুঝছো আমার? একই কিন্তু জিনিস, অপেক্ষকের সংখ্যা কিন্তু ওইটাই আছে, এখন জাস্ট উৎপাদন বিষয়টা আসছে। কথা কি বুঝছো আমার? আগে ছিল আমাদের স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশ, এখন আসলো ওই একই কথা স্বাধীন চলকের উপর। স্বাধীন চলক তাহলে কোনটা? উৎপাদন উপকরণ, এখানে স্বাধীন চলক, ওই জন্য বলছে উৎপাদন উপকরণগুলোর উপর অধীন চলক কোনটা? উৎপাদনের পরিমাণ। অধীন চলক হলো কি? উৎপাদনের পরিমাণ। তো তার মানে উৎপাদনের উপকরণগুলোর উপর অর্থাৎ স্বাধীন চলকের উপর উৎপাদনের পরিমাণ অর্থাৎ অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে। কথা কি বুঝতে পারছো? অনেক ইজি, কিন্তু খুব ইজি। যারা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করছে, বিগত ক্লাসগুলো, তারা কিন্তু এটা বুঝতে পারবে। ওই জন্য তোমাদের প্রথমেই কিন্তু বলছি যে তোমরা যারা এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ক্লাসগুলো করো নাই, তারা সেগুলো কাইন্ডলি করে নিবা, কারণ ওইগুলো যদি না করো তোমাদের একটু না হলেও প্রবলেম হবে, কারণ অনেকটা রিলেট আছে এই অধ্যায়গুলোর সাথে, একটা রিলেটেড বিষয়টা পাবা। তো এরপরে দেখো, তাহলে আমরা উৎপাদন অপেক্ষক সম্পর্কে তোমাদের আরও ভালোভাবে ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো উৎপাদন অপেক্ষকে যে আমরা যদি ধরি, তোমাদের একটা যে সূত্র যদি ধরি, যে আমরা জানি উৎপাদনের উপকরণ হলো কয়টা? 4টা। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। লেবার মানে হলো শ্রম, আর ক্যাপিটাল মানে হলো মূলধন আমরা জানি, অর্গানাইজেশন মানে সংগঠন। এই সবগুলো এখানে সংক্ষিপ্ত রূপগুলো দিয়ে দিছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন দেখো অর্থনীতিবিদগণ আরেকটা এখানে প্রশ্ন তোমাদের জন্য আমি ছেড়ে গেলাম। এখানে ক্যাপিটাল দেখো তো, এই যে ক্যাপিটাল, এটা কিন্তু আলোচনা করছি আমি, যদিও তোমাদের প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম, এখন তোমাদের জন্য প্রশ্ন ছেড়ে দিলাম। এখানে যে ক্যাপিটালটা দেখতে পাচ্ছ, এই ক্যাপিটাল এখানে কে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই ক্যাপিটাল আমরা জানি যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা ওইটার প্রতীক ধরা হয়, কিন্তু মূলধনের ক্ষেত্রে এই সি ক্যাপিটাল না ধরে কে কেন ধরলো? প্রশ্ন এটা তোমাদের জন্য ছেড়ে গেলাম, তোমরা এটা কমেন্টে সবাই এটা উত্তর দিবা, যে ক্যাপিটালের ক্ষেত্রে আমরা সি না দিয়ে কেন কে দিলাম, সবাই কমেন্টে জানাবা। দেখো অর্থনীতিবিদগণ গণ উৎপাদন অপেক্ষককে সহজভাবে প্রকাশ করার জন্য দুইটি উপাদান নিয়ে নিম্নলিখিতভাবে উৎপাদন অপেক্ষককে প্রকাশ করে, কারণ প্রত্যেক প্রতিষ্ঠান ল্যান্ড এবং অর্গানাইজেশন পর্যাপ্ত পরিমাণে থাকে বলে তাদের মনে করেন। দেখো বিষয়টা কি বলছে, যে আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই দুইটা বিষয় নির্দিষ্ট সবসময় থাকেই, মানে থাকেই এই দুইটা। সেই দুইটা কি? একটা হলো ভূমি আর একটা হলো সংগঠন। কারণ তুমি একটা কোম্পানি চালাচ্ছ, একটা নির্দিষ্ট জায়গা থাকবে না, ওটা তো সবসময় থাকবে। এটা কিন্তু জায়গা না থাকলে তুমি একটা কোম্পানি কীভাবে চালাবা? সম্ভব? আদৌ সম্ভব না। তার মানে তোমার একটা জায়গা থাকবেই এবং তোমার একটা মালিক শ্রেণী এখানে থাকবেই। মালিক শ্রেণী বলতে কী বুঝাচ্ছি, যে তুমি যে কোম্পানিটা চালাবা এরকম তোমার দক্ষ কিন্তু কয়েকজন ব্যক্তি থাকবে, যারা অফিসার পদ বলো, মানে সুপারভাইজার পদ বলো, ভালো মানে পদে অনেক ব্যক্তি থাকবে, যেটাকে একটা সংগঠন বলা হয়, মানে যেটা তারা এই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করবে। এটা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের থাকে, ওই জন্য বলছে যে এই দুইটা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে, এই জন্য মূলত এই দুইটা অপেক্ষকে ধরা হয় না। মূলত অপেক্ষকের ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে যে দুইটা জিনিস ধরা হয় সেটা হলো কি, একটা হলো লেবার শ্রমিক, আর একটা হলো ক্যাপিটাল মূলধন। অর্থাৎ আমরা সবসময় দেখি শ্রমিকের কম বেশি হয়, টাকার কম বেশি হয়, মনে করো কোনো সময় শ্রমিকদের বেতন বেশি পাই, কোনো সময় শ্রমিকদের কম বেতন পাই, কোনো সময় বেশি শ্রমিক নেই, কোনো সময় কম শ্রমিক নেই, এই বিষয়টা। এখন আমরা কিন্তু এগুলো কিন্তু আরও বিস্তারিত আলোচনা করছিলাম, তোমাদের যদি না করে থাকি তাহলে ওটা আলাদা কথা, কিন্তু আমি করেছি সবগুলো। এগুলো যে তোমাদের এই যে যখন পড়াইছিলাম না প্রথম অধ্যায়, তখন কিন্তু এগুলো আলোচনা করছিলাম।
তারপর হালকা করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। দেখো এই যে উৎপাদন অপেক্ষক, এই উৎপাদন অপেক্ষক হলো দুই প্রকার। উৎপাদন অপেক্ষক কয় প্রকার? সেটা হলো দুই প্রকার। কি কি দেখো, ওই জন্য আমরা উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে বলে দিই, তাহলে ওই জন্য আমরা উৎপাদন অপেক্ষক শুধু দুইটা চলকে হিসাব করবো, একটা হলো ক্যাপিটাল এবং আমাদের আর একটা হলো লেবার। ওই জন্য এই যে এটা হবে আমাদের উৎপাদন অপেক্ষকে, সেটা কিউ সমান সমান এফ ফাংশন এল কমা কে। এলতে হলো লেবার আর কেতে হলো ক্যাপিটাল। উৎপাদন অপেক্ষক হলো দুই প্রকার, একটা হলো কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটা হলো কি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদনকে শর্ট রান প্রোডাকশন ফাংশন বলা হয়, আর দীর্ঘকালীনকে হলো লং রান প্রোডাকশন ফাংশন বলা হয়। তো দেখো দুইটার মধ্যে কী কী পার্থক্য রয়েছে তোমাদের খুব সুন্দরভাবে দেখানোর ট্রাই করি। দেখো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কোনটা এবং দীর্ঘকালীনটা খুব ভালো করে বুঝো, এখানে অনেকটা কনফিউশন আছে। দেখো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হলো যে অপেক্ষকে স্থির ও পরিবর্তনশীল উভয় উপকরণ বিবেচনা করা হয়। কি? স্থির এবং পরিবর্তনশীল, অর্থাৎ এখানে কিছু উপকরণ স্থির থাকবে, কিছু উপকরণ পরিবর্তন হবে। অর্থাৎ আমাদের উপকরণ দুইটা না, একটা হলো কি, একটা হলো লেবার আর একটা হলো ক্যাপিটাল। এখন মানে একটা হলো শ্রমিক আর একটা হলো কি মূলধন। কখনো দেখবো যে মূলধনটা স্থির, শ্রমিকটা মনে করো পরিবর্তন হয়েছে, কখনো দেখবো যে শ্রমিকটা স্থির, মূলধনটা পরিবর্তন, মানে এলোমেলো হবে, মানে কখনোই দুইটা পরিবর্তনশীল হবে না, একটা স্থির থাকবে একটা পরিবর্তনশীল থাকবে। এরকম যখন বিষয়টা লক্ষ্য করতে পারবো তখন আমরা মূলত এই যে সেটাকে বলবো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর কোনো একটা প্রতীকের নিচে উপরে এই যে বার চিহ্ন যদি থাকে তাহলে সেটা হলো স্থির ধরা হয়। সেটা কি ধরা হয়? স্থির ধরা হয়। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে এলটা হলো পরিবর্তনশীল উপকরণ আর কেটা হলো স্থির উপকরণ। কোনো সময় দেখবো যে এলটা হলো স্থির, কেটা হলো পরিবর্তনশীল, এরকমই হলো বিষয়টা। তো এরপরে দেখো, এরপর হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কোনটা? যে অপেক্ষকে শুধু পরিবর্তনশীল উৎপাদনের উপকরণ বিবেচনা করা হয়, মানে এখানে জাস্ট পরিবর্তনশীল। যেমন এখানে দেখলাম শুধু আমাদের পরিবর্তনশীল না, এখানে স্থির পরিবর্তনশীল দুইটাই থাকে, কিন্তু কখন? স্বল্পকালে। আর দীর্ঘকালে আমাদের শুধু জাস্ট পরিবর্তনশীল হিসাব করা হয়, এখানে কোনো স্থির উপকরণ নাই। কেন স্থির উপকরণ নাই? এটাও কারণ আছে কিন্তু বলতেছি। দেখো দীর্ঘকালে শুধু স্থির উপকরণ নাই আর স্বল্পকালে স্থির পরিবর্তনশীল দুইটাই কেন ধরা হয়? কারণ দীর্ঘকালে আমরা জানি দীর্ঘকালীন মানে কি, অনেক বড় সময়। তো একটা জিনিস যখন বড় সময় উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে তখন সেখানে স্থির উপকরণ রাখে লাভ আছে, তখন কিন্তু সেখানে স্থির উপকরণ থাকে না। আর স্বল্পকালীন যখন করে তখন স্বল্পকালীনে কিন্তু বিভিন্ন ধরনের স্থির উপকরণ দেখা যায়। আর এটা কিন্তু আরও বিস্তারিত একবারে তোমাদের খুব খুঁটিনাটি আমরা কিন্তু যখন এই রিলেটেড কিন্তু তোমার গাণিতিক পাবা, গাণিতিক একবার এখানে দেখাই দিব একবারে তোমাদের খুব সুন্দরভাবে, যে স্বল্পকালীনের ক্ষেত্রে স্থির উপকরণগুলো, দীর্ঘকালীনের ক্ষেত্রে তোমার স্থির উপকরণ নাই, শুধু পরিবর্তনশীল উপকরণ কেন, কী কারণে হলো, এগুলো কিন্তু আমরা একবারে গাণিতিক অঙ্ক আছে এগুলোর পর আমরা সেগুলো তোমাদের খুব সুন্দরভাবে সেখানে আলোচনা করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তোমরা সেই পর্বগুলো আশা করি দেখবা। তো দেখো আমরা যেখানে ছিলাম, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হলো এই উৎপাদন অপেক্ষকে শুধুমাত্র পরিবর্তনশীল মানে চলকে হিসাব করা হয়, কোনো এখানে স্থির উপকরণ থাকে না, সবগুলো উপকরণই কি পরিবর্তনশীল। যেমন এখানে লেবার এবং ক্যাপিটাল আছে, কোনোটাই স্থির না, দুইটাই হলো কি আমাদের পরিবর্তনশীল উপকরণ। তো এই ছিল মূলত আমাদের আজকের পর্ব, যে প্রথম পর্ব। এই যে আমাদের আজকের টপিক যেটা ছিল সেটা হলো যে আমাদের তৃতীয় অধ্যায় অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম পর্ব। সেই পর্বে আমরা আজকে চেষ্টা করছি তোমাদের উৎপাদনের উপকরণ এবং উৎপাদন অপেক্ষক এই টপিকগুলো সম্পর্কে ধারণা দেওয়ার। তো আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।